একাকিত্ব দূর করতে সঙ্গী হিসেবে মানুষ নয়, এমন কিছু বেছে নিন যে আপনাকে কখনো ধোঁকা দিবে না এবং কি ছেড়ে যাবে না। মানুষের পিছনে না ছুটে সংসার, বাচ্চা, আল্লাহর পিছনে ছুটুন। দেখবেন এখান থেকে আপনি দিন শেষে একটা বেনিফিট পাচ্ছেন। আর মানুষের পিছনে যদি সময় ব্যয় করেন, আপনি কি পাবেন জানেন? অবহেলা, অবজ্ঞা আর দিন শেষে বেনিফিট হিসেবে সমালোচনা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সিজনের সবজি শাপলা। তো আমার পরিবারে শাপলা কিন্তু কেউ খায় না, শুধু আমি একাই খাই। তো মোস্তাকিমের বাবাকে বলেছিলাম যে আমার শাপলা খেতে ইচ্ছে করছে। তোর বাবা কি করছে যে 2 আঁটি শাপলা নিয়ে আসছে। তো আমি একা খাবো, আমার কি 2 আঁটি শাপলা লাগে বলেন? তো দেখে তো আমার মেজাজটা একদম গরম হয়ে গিয়েছিল। তো যাই হোক, নিয়ে আসছে, কি করার। তো আমি আবার মোস্তাকিমকে স্কুল থেকে আনার টাইমে খুদ নিয়ে আসছিলাম। তো খুদের বোয়া ভাত খাবো সেজন্য। তো দুপুরে যেহেতু রান্নাবাড়া করব, তাই শাপলাগুলো কেটে নিচ্ছিলাম। আর লতি এনেছিল, লতি কাটার টাইম নেই এখন, তো লতি আর আজকে রান্না করব না। আজকে শাপলাটা কেটে নিয়ে আর আমি গরু মাংসটা ভিজিয়ে রেখে এসেছি, গরু মাংস রান্না করব। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমার ভয়েসের সাথে আপনারা অন্য সাউন্ডও পাবেন। কেউ বিরক্ত বোধ করবেন না, আমাদের পাশের ফ্ল্যাটে কাজ চলছে, তো এখান থেকে কিন্তু অনেক বেশি শব্দ এবং সাউন্ড আসছিল। তো যাই হোক, এই শব্দ আর সাউন্ডের মাঝেই কিন্তু আমি আজকের ভয়েসটা দিচ্ছিলাম। তো আমি কিন্তু রান্নার জন্য শাপলাটা কেটে নিলাম। তো একে একে আমি সবজিগুলো সব কেটে নেব। আসলে সংসার জীবনে বুদ্ধি আর টেকনিক খাটিয়ে যদি আমরা কাজ না করি, তাহলে দেখা যায় কি কাজ নিয়ে আমাদের অনেক বেশি হিমশিম খেতে হয়, যেহেতু আমরা একা হাতে কাজ করি। তো সকালে দেখা যায় নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না পর্যন্ত শুধু এই যে কাজ এমনটাও না, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয়, আবার স্কুল থেকে আনতে হয়, এটা কিন্তু বাড়তি একটা কাজ। তো সব কিছু মিলিয়ে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করি, একটু টেকনিক খাটিয়ে কাজ না করি, তাহলে দেখা যায় কি সেই কাজগুলো আমাদের সময়ের মধ্যে হবে না। তো অনেক সময় দেখা যায় কি কাজ নিয়ে আমি অনেক ঝামেলার মধ্যে পড়ে যাই, বিশেষ করে দুপুরের রান্নাটা নিয়ে। তো যাই হোক, এখানে কিন্তু আমি শাপলা দিয়ে মালা বানাচ্ছিলাম। জানি না আপনারা এটা কখনো দেখেছেন কিনা। যারা গ্রামে বসবাস করেছেন তারা কিন্তু জানেন, আমরা ছোটোবেলায় কিন্তু এরকম শাপলা দিয়ে মালা বানাতাম, তো বানিয়ে গলায় দিতাম। আমার মা আমাকে অনেক বকাবকি করতো, তো বলতো যে শাপলার মালা বানিয়ে নাকি গলায় দেওয়া ভালো না, শাপলার মালা গলায় দিলে নাকি পানিতে পড়ে মারা যায়। তো আমার মা সবসময় এই কথাটা আমাদের বলতো। তো মায়ের কথা কি শুনতাম, ফুলের মালা বানাতাম, বানিয়ে গলায় দিতাম, তারপর ঘর সাজাতাম। তো অনেক দিন পরে শাপলা দেখে আমিও সেই ছোটোবেলার মতো একটা ফুলের মালা বানিয়ে নিলাম। তো বানানো শেষ করে মোস্তাকিমকে আম কেটে দিলাম। এর মধ্যে সোহানাও কিন্তু স্কুল থেকে এসে পড়েছে। তো আমি যেহেতু রান্না করতে যাব, সব কিছু গুছিয়ে রেখে এসেছি। তো মোস্তাকিমকে কিছু হাতের লেখা দিলাম যে তুমি আম খাও আর লেখাগুলো লেখো। তো আমি এই ফাঁকে রান্নাগুলো সেরে নিই। তো দেখা যায় কি এই যে বাচ্চাদের লেখাটা যদি আমি রেখে দেই, তাহলে দেখা যায় কি দুপুর স্কুলের লেখা, তারপরে ম্যাডামের লেখা, সবগুলো লেখা বাচ্চারা একসাথে লিখতে পারবে না। তাই বললাম যে স্কুলের লেখাটা তুমি আগে লেখো, তারপরে ম্যাডামের লেখাটা আমি পরে লেখাবো। তো আমার ছেলেও আমি যখন ওকে পড়তে বসতে বলি, ও কিন্তু তখনই পড়তে বসে, একদম বায়না করে না। তো এর মধ্যে সোহানা স্কুল থেকে এসে পড়েছে। আমি আম কেটে দিলাম যে তুমি খাও, বাকিটা সোহানা খেয়ে ফেলবে। তো আমি রান্নায় চলে যাব। রান্নার জন্য আমি সব কিছু কেটে ধুয়ে একবারে রেডি করে রেখে এসেছি। দুপুরের রান্নাটা যেহেতু একটু দেরি হয়ে যায় মাঝে মধ্যে, তো আমি যেহেতু 2 বেলা রান্না করি, দুপুরের রান্নাটা সবসময় একটু হালকা পাতলা করার চেষ্টা করি। আর মাঝে মধ্যে দেখা যায় যখন বিকেলে একটু বাইরে যাবার কথা চিন্তা ভাবনা করি, তখন দুপুরে একসাথে রান্না করে ফেলি। তো আজকে আমি রাতের রান্না দুপুরের রান্না একসাথেই করব। এখানে শাপলাটা আমি ভাপ দিয়ে নিয়েছি। তো গরু মাংস রান্না করব, চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব, আর পেঁয়াজু বানাবো, পেঁয়াজু বলতে বড়া, ভাত খাওয়ার জন্য। সাথে কিন্তু কাঁচকলা আর আলু সিদ্ধ করেছি প্রেসার কুকারে, সেটা ভর্তা বানাবো। তো যেহেতু আমি আপনাদের সাথে দুপুরের রান্নাটাই বেশিরভাগ শেয়ার করি, রাতের রান্নাটা শেয়ার করা হয় না,
তাই কিন্তু আমি শর্টকাট রান্নাটাই শেয়ার করি। তো আজকে যেহেতু একসাথে রান্নাটা করছি দুপুর এবং রাতের, তাই রান্নাটা কিন্তু বিশাল হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি ওইদিকে শাপলাটা বসিয়ে দিব আর এইদিকে কাঁচকলার আলুটা ছিলে ভর্তা বানিয়ে নেব। আসলে ভয়েস দিতে গেলে পাশের ফ্ল্যাটের উপরের ফ্ল্যাটের মানুষগুলো এত পরিমাণ বিরক্ত করে, জানি না কেন এমন করে। কিচেন নিয়ে টানাটানি, হইচই, এত শব্দ, আসলে মাঝে মধ্যে আমি অনেক বেশি বিরক্ত বোধ করি যে মানুষগুলো এরকম করে কেন বুঝি না। এত হইচই করার কি আছে, এত চেয়ার টেবিল টানার কি আছে। আসলে আমি মনে করি আমার বাচ্চারা ঠান্ডা, সেজন্য সবার বাচ্চারাই মনে হয় ঠান্ডা থাকবে, দুষ্টামি করবে না। তো পাশে উপরে সবার ফ্ল্যাটে যেহেতু বাচ্চা আছে, বাচ্চারা তো দুষ্টামি করবেই। তো আমার তো সেটা সহ্য হয় না। মাঝে মধ্যে ভয়েস দেওয়ার টাইমে এত বেশি বিরক্ত লাগে কি বলবো। আমি কিন্তু আমার বাচ্চাদের ঘরে রেখে আমি ভয়েস দিই, কখনো আমার বাচ্চারা সাউন্ডও করে না, ওরা ওদের মতো কাজ করে, ওদের মতো খেলাধুলা করে বা লেখাপড়া করে। তো যাই হোক, এখানে চিংড়ি মাছটা আর পেঁয়াজটা কিন্তু আগে ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ বাটা আর চিংড়ি মাছের যে মাথাটা এটা আমি বেটে নিয়েছি বলে ব্লেন্ডার করেছি, তো সেটাই দিয়ে দিলাম। তো এটা কষানোর মাঝখানে আমি ভর্তাটা বানিয়ে নিব। আমার প্রতিদিনই রান্নার পাশাপাশি, তরকারির পাশাপাশি কিন্তু যে কোনো একটা ভর্তার আইটেম থাকতে হয়। ভর্তা না হলে কিন্তু আমি ভাতটা ভালো মতো খেতে পারি না। আসলে নিজের সংসার বলতে কথা, নিজের সংসারে যখন যেটা মন চায় সেটাই কিন্তু রান্না করে খেতে পারি। যখন আমার বিয়ের পর আমার জালের সাথে একসাথে ছিলাম, আমি কিন্তু আমার ইচ্ছে মতো খাবারটা খেতে পারতাম না। বিয়ের আগে কিন্তু আমি একদমই ভাজা মাছ খেতাম না। ভাজা মাছ বলতে আমি কষানো মাছটা খেতাম। তো বিয়ের পর যখন এসে দেখি আমার জালের সাথে আমরা খেতাম, তো সবসময় উনি ভেজে মাছ রান্না করতো। তো আমি একদমই মাছ খেতে পারতাম না। তো মোস্তাকিমের বাবা অনেক সময় বলতো যে ভাবি ওর জন্য একটা মাছ আপনি ভাইজেন না, এভাবেই দিয়েন। তো উনি না কোনো দিনই রাখতো, বেশিরভাগ রাখতো না। তো ওর বাবা যখন জিজ্ঞেস করতো না তখন বলতো ভুলে গেছি। তো এরকম অনেক সময় না আমি মাছ ছাড়া ভাত খেয়ে উঠে যেতাম। তো ভাত খেয়ে না আমার পেটটা ভরতো না, কারণ আমি আমার মন মতো তৃপ্তি মতো ভাত খেতে পারতাম না। সেই কথাগুলো মনে পড়লে না অনেক বেশি খারাপ লাগে। এখন আমার নিজের সংসার, আমি আমার নিজের মতো নিজে যেভাবে খেতে ইচ্ছে করে সেইভাবেই তৈরি করতে পারি। একটা সময় কিন্তু আমি সেই জিনিসটা পারি নাই। আমি তখন নতুন ছিলাম, ইচ্ছে করলে কিন্তু তারা তাদের মতো আমাকে গড়ে নিতে পারতো, কিন্তু তারা সেটা করে নাই। তারা প্রতিনিয়ত আমার সাথে যেগুলা করছে। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু শাপলাটা বসিয়ে একটু কাপড় ধুয়েছিলাম। তো কাপড় ধুয়ে এসে দেখি শাপলাটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে আবার রান্নাঘরে চলে আসলাম। মোস্তাকিম বলছে নুডলস খাবে, তো সেজন্য ওর জন্য একটু নুডলস রান্না করলাম আর সাথে একটু লাউ শাক রান্না করলাম। তো মোস্তাকিমের বাবা লাউ শাক নিয়ে আসছিল, তো ভাবলাম একটু তাজা তাজা লাউ শাকটা রান্না করি। তো অর্ধেকটা রান্না করলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম, আগামীকাল রান্না করব। তো নুডলসটা আর আজকে সিদ্ধ করলাম না, একবারে আমি তেলের সাথে দিয়ে দিলাম। তো এইভাবেও নুডলসটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো এটা যেহেতু একটু ঝাল নুডলস, তাই আমি কোনো কাঁচামরিচ দিই নেই, মশলাটার মধ্যেই কিন্তু অনেক বেশি ঝাল থাকে। তো এখানে নুডলসটা রান্না করতে করতে আজকে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো অনেকে আমাকে দেখে হিংসা করেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আসলে হিংসার ফল কখনোই ভালো হয় না। আপনি হিংসা করে কিছুই করতে পারবেন না, বরং আপনার ক্ষতি করছেন। হিংসা মানুষকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে নিয়ে আসে। হিংসা কখনোই করা ঠিক না, হিংসার ফল কিন্তু কখনোই ভালো হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।